তিনটা প্রেজেন্টেশন বাকি সবই দেখতে পাচ্ছেন না, আপনাদের ভিডিও শুনতে পাচ্ছেন, তাহলে আমি আসলে খুব ভালো শুনছি। আনফর্চুনেটলি দুই তিনটা দিনে ব্যবসায়ীদের নিয়ে দিচ্ছে আজকে করে জানি না, তো আপনাদের কাছে আগেই আমি ক্ষমা চেয়েছি। আর এই ধরনের সভা সেমিনার তো আমাদের জন্য অত্যন্ত জরুরি। যেমন এই অনুষ্ঠানগুলো যেগুলি মানে প্রেজেন্টেশনের মাধ্যমে আসছে, এগুলি কিন্তু সাধারণ বইতে পড়তে পারবে না। যারা গবেষণা করতেছে বা একদম ইন দ্য ফিল্ড গিয়ে যারা ওই দেখার চেষ্টা করতেছে, তাহলে তাদের থেকে এই ইনফরমেশনগুলো পাওয়া যায়। এবং এই ইনফরমেশনগুলো যদি আমাদের কাছে থাকে, তাহলে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতেও অনেক সুবিধা। যাই হোক, আমি আমাকে আজকে দাওয়াত দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে আয়োজিত জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামী নিরাপত্তা শীর্ষ সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি এবং সুধীবৃন্দ, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামী নিরাপত্তায় গুরুত্বপূর্ণ সেমিনারে উপস্থিত থাকতে পারে আমি আনন্দিত। এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকল সংগঠনকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে এই আলোচনা কেবল বিশ্ব পরিবেশ দিবস পালনের আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নের সাথে সম্পর্কিত আমাদের জাতীয় অঙ্গীকার। আপনারা একটু কথা বলি, আমরা 175 দেশের ভিতরে ইন্ডেক্সে আমরা 173। এটা তো আজকে নতুন কিছু না, এটা আগে থেকে আমরা অনেক পিছনে আছি। এখানে কিন্তু যতগুলো প্রেজেন্টেশন দিচ্ছেন, প্রেজেন্টেশনগুলোর কিন্তু মেন হইল এটার জলবায়ু পরিবর্তনের পরিণতি কি, কিন্তু কোনো একজনের কিন্তু এটা সোর্স কি, কেন আমাদের এখানে এটা কিন্তু বড় নয়। দাওয়াতবন্দি ব্যাপারে সামান্য বোঝা গেছে, কিন্তু আমাদের মেইন প্রবক্তা অনেক জ্ঞানী লোক, ওনাকে নামও শুনছি আমি আগে, কিন্তু যদি আমরা সোর্সগুলা না বুঝি, প্রত্যেকে এই পলিউশন বলেন বা আমাদের পরিবেশ বিনষ্টকারী উৎপত্তি স্থল কোথায়, সেটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে তো আমরা প্রিভেন্টিভ মেজর নিতে পারবো, সব কাগজে কলমে থাকবে। 2 নম্বর হলো আমাদের বর্তমানে যে সমস্যা, এটাও আমাদেরকে ধরতে পারি সবাই। আমি দেখি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্রুপ বলেন, গোষ্ঠী বলেন বা সংগঠন বলেন, ওনারা একটা ইন্ডিভিজুয়াল ইস্যু নিয়ে কনসেন্ট্রেট করছে। কিন্তু একটা সরকারকে যখন একটা সিদ্ধান্ত নিচ্ছে, সেখানে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট, যে কম্পোনেন্টের কথা বলছে আমাদের প্রধান প্রবক্তা, সেই কম্পোনেন্টগুলো প্রত্যেকে গুরুত্ব দেন। আবার এই কম্পোনেন্টগুলা বা এটাকে যদি আমরা ইন্ডিকেটর ধরি বা সোর্স ধরি, একটার সাথে একটা আবার সম্পর্কিত না, অনেকটা আছে বিপরীত। তো এগুলিকে একত্রে এনে এগুলিকে সমন্বয় করা অনেক সময় এটা সহজ কাজ না। এখন বাংলাদেশ, আমরা টোটাল এরিয়া হলো আমরা বলি 147 কিলোমিটার। এখন কে জানে আমাদের যে নতুন নতুন দ্বীপগুলো যে আসছে বা চর উঠতেছে, এগুলি এক করছে কিনা এটা আমার জানা নেই। সেদিন আমাদের কিছু মন্ত্রীদের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা মিটিং ডাকছে,
তো আমাদেরকে অনেক কথা জিজ্ঞাসা করতেছেন, কাজ কতটুকু আগাচ্ছি। তো আমি ওনাকে একটা পরিসংখ্যান দিলাম যে আমাদের 5 কোটি গাছ লাগানোর কথা, আমরা এখন পর্যন্ত 84 লাখ টাকা কত লাগাইছি। উনি হেসে দিয়ে বললেন যে এটা তো বিশ্বাস করা যায় না। তা আমি বললাম যে এটা তো আমিও বিশ্বাস করি। তবে আগে সিজন শেষ হোক, সিজন শেষ হওয়ার পরে পুরা সিজন শেষ হওয়ার পরে আমরা জঙ্গলে জঙ্গলে গিয়ে রাখতে হবে। বাংলাদেশের পরিসংখ্যান কিন্তু একটা বড় সমস্যা। এটা গাছ লাগানো আর জঙ্গলের ইস্যু না। আপনি প্রতিটি ক্ষেত্রে জিডিপি গ্রোথ থেকে আরম্ভ করে যদি আপনি প্রতিটা ক্ষেত্রেই ধরেন, দেখবেন আমার লেখা আছে বাংলাদেশে কটা ছাগল আছে, কটা সুপারি গাছ আছে, কে বললো মেথোডোলজি কি, এটা আমি আগে বুঝি। এবং বাংলাদেশে যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানকে কিন্তু বিশ্বের খুব একটা বেশি দেশ এটাকে বিশ্বাস করে না। তো আমরা কিন্তু কমায় বলি। যেমন আমরা বলি যে আমাদের পপুলেশন গ্রোথ 1.2%, কিন্তু বিশ্ব ব্যাংক বলে 1.5%। আমরা বলি জিডিপি গ্রোথ আমাদের, আমরা বলতেছি না, আমাদের সরকার তো ভাই মাত্র 4 মাস, তো 4 মাসে আমরা কতটুকু বা মিথ্যা কথা বলি। এখন তো আমরা নিজেরই নাম্বার খুঁজে, আর যারা বেশি বুঝে তারা মনে করবে যে বেশি মিথ্যা কথা বলে। কারণ 4 মাসে এখন পর্যন্ত আমি অনেক কিছুই আমার মন্ত্রণালয়ের বুঝে থাকি, ওই বিজি পরিবেশ আছে ওখানে, আমি বোঝার চেষ্টা করতেছি। আমার মনে হয় দিনে আমি 5 ঘন্টা থেকে 6 ঘন্টা পড়ি, এবং মিনিমাম 4 থেকে 20 পেজ আমি ডেইলি দেখি পার্লামেন্টে। কারণ ওখানে যে বক্তৃতা যেগুলি শুনি, এগুলি অত নাশুদ্ধ চলে আমার। তো সেজন্য আমি ওখানে খালি লেখাপড়া করি, আর পরিবেশের উপর পড়ি, আর ওখানে আমি পড়াগুলো লিখি। এখন এই যে কম্পোনেন্টগুলা আলাদা আলাদা লেখার পরে যদি আমরা সমন্বয় করতে না পারি, তাহলে কিন্তু আমাদের পরিবেশের উন্নতি হবে। আরেকটা সমস্যা হলো যে আপনি যদি বায়ু দূষণ হতে, তো এটা ধরেন বায়ু দূষণ হতে প্রথম মনে হলো শতকরা 30% আসে কিন্তু আপনার আমাদের এখানে ওষুধ না, মানে পৃথিবীর বায়ু দূষণ যদি আপনি ধরেন, তো 35% আসতেছে আপনার সাগরের থেকে, এই বাষ্প যেটা উপরে দিকে। তারপরে মানে ইন্ডাস্ট্রির জন্য আছে আরো 30%, এগ্রিকালচারে আছে আবার 10-15%। মনে করেন এরকম বিভিন্ন ভাগ আছে। আর বাংলাদেশের ব্যাপারে যদি আমি যাই, তাহলে ধরেন ওয়াটার ব্যাপার আমরা বাদ দিলাম, কিন্তু বাকিটা আমাদের মেইন হলো ইন্ডাস্ট্রি, মেইন হলো অ্যানিমেল, মানে মিথেন আসছে মোস্টলি 11 ফিট অ্যানিমেল থেকে। এখন তাহলে আমরা কি করব? 1,47,000 স্কোয়ার কিলোমিটারে যদি 70 কোটি লোক আমরা বসবাস করি, তাহলে আমরা কি একটাকে টোটালি বাদ দিয়ে দেবো? তাহলে কি আমাদের কি অর্থনৈতিক প্রবৃদ্ধির দরকার নাই? তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধির মেইন জিনিসটা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ভেরি সিম্পল জিনিস। যদি প্রবৃদ্ধি আপনাকে বাড়াইতে হয়, তাহলে আপনাকে উৎপাদন বাড়াইতে হবে। উৎপাদন যদি আপনার বাড়াইতে হয়, তো উৎপাদনের একটা আছে আপনার এগ্রিকালচার, একটা উৎপাদন আছে, সেটা তো আমাদের ভাইয়েরা করতেছে। কিন্তু আপনি যদি দেখেন আনইভেন, বর্তমানে যতটুকু আমি জানি 2026 সালে, মানে 25-26 অর্থ বছরে আমাদের এগ্রিকালচার কন্ট্রিবিউশন জিডিপিতে মাত্র 12 থেকে 12.5%। কিন্তু বাংলাদেশের জনগণের শতকরা 67% লোক কাজ করে কৃষিতে, আর বাকি সবেই কিন্তু তাহলে 12% জিডিপিতে আপনি কন্ট্রিবিউশন করি, 67% লোকের আপনার কর্মসংস্থান করতে হবে। এটা ভেরি আনইকুয়াল, বাট এটা আবার হিস্টোরি। আপনি যদি দেখেন এখন থেকে 200 বছর আগে, বা আপনি ধরেন 350 বছর আগে, প্রথম শিল্প বিপ্লবের আগে আমেরিকাতেও তাই ছিল, ব্রিটেনও তাই ছিল। শতকরা 80% লোক কাজ করতো এগ্রিকালচার। এখন কমতে 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 কমতে
ওদের জিডিপিতে ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউশন হলো ধরেন অ্যালরেডি 70% হবে, কিন্তু এগ্রিকালচারে কত ধরে যাই হোক কাজ করে মাত্র 1 থেকে 2%। ইউরোপে 2.5 থেকে 3% কর্মসংস্থান হয় এগ্রিকালচারে। তো এগ্রিকালচারের কন্ট্রিবিউশন তো ওদের কম, এমপ্লয়মেন্টও কম। এখন আমাদের এই যে 1,70,000 যাচ্ছে, প্রতি বছর 22 লক্ষ লোক কর্মসংস্থানের জন্য চাকরি বাজারে আসতেছে। 1, 2 নম্বর হলো প্রতি বছরে আপনার কৃষি সেক্টর থেকে লোক কর্মচ্যুত হইয়া আবার নতুন করে চাকরি বাজারে আসতেছে। তা আমি যদি ধরি যে সব কিছু বলে 25 লক্ষ লোক চাকরি বাজারে আসতেছে, এর ভিতরে ধরো অনেকের বিয়ে হয়ে যায়, আমাদের মেয়েদের, ওরাও তো চাকরি চায় না, অনেকে বিদেশে চলে যাচ্ছে। তো আমরা কি সবগুলোকে বিদেশে পাঠাই দেবো? কত লোকের আপনি বিদেশে পাঠাবেন? তো আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি। অর্থনৈতিক প্রবৃদ্ধির অনলি উপায় হলো আপনাকে উৎপাদন বাড়ানো। উৎপাদনের সাথে কৃষিও আছে। উৎপাদন যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি দরকার। তো উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমাদের ইন্ডাস্ট্রি অত্যন্ত জরুরি। কিন্তু আমরা এটাও করতে পারি না যে ইন্ডাস্ট্রি করার জন্য আমরা আমাদের পরিবেশকে নষ্ট করবো, সেটাও আমরা চাই না। আর এটা আমাদের আগে একজন বক্তা বা উনি বলছেন যে আমরা তো জলবায়ু পরিবর্তনের জন্য অত দায়ী না। আমাদের কন্ট্রিবিউশন যদি আপনি গ্রিন হাউস গ্যাস ধরেন, কন্ট্রিবিউশন মাত্র 0.35%। কিন্তু এটার যে পরিণতি, এই জলবায়ু পরিবর্তনে এই পরিণতির বেশিরভাগ ক্ষতিগ্রস্ত আমরা করি। এগুলি আপনার একটু আগে শুনছেন, সব কিছু ক্ষতি হবে লবণাক্ত বাড়ানোর জন্য, কিছু ক্ষতি হবে সি ওয়াটার রাইজে, আপনার আমাদের অনেক জায়গা পানির নিচে চলে যাবে, তারপরে লবণাক্ত আছে। এখন এখানে একটা প্রেজেন্টেশন দিতে উনি অ্যাবাউট পানির প্রবাহ সম্পর্কে, কিন্তু সেটার সাথে কিন্তু আমি আন্ডারগ্রাউন্ড ওয়াটার যে এক্সেসিভ ইউজ করি দিন দিন কমে যাচ্ছে, ওটা কিন্তু ওই স্লাইডটাতে আমি দেখি। তো আমাদের যদি গ্লেসিয়ার যদি গলে যায়, হিমালয় থেকে যে পানিগুলো আসে, সব পানি তো ওখান থেকে আপনার বর্ষাকালে সব পানি আসতে করতে, কিন্তু আমাদের যদি আপনি যদি এখন নভেম্বর ডিসেম্বরের পরে যান, তাহলে যে পানি আসছে এগুলি সব তো গ্লেসিয়ার অথবা মাউন্টেনের আইস থেকে আসছে। দুনিয়াতে যত পানি আছে তার 97% তো ভাই সমুদ্রের ওয়াটার, মাত্র 3% হয়তো 2.7 বা 3% হলো আপনার ফ্রেশ ওয়াটার। এই সাধারণত এই 3%-এর ভিতরে আবার প্রায় 90% পানি কিন্তু আটকা আছে বিভিন্ন জায়গায় বরফে। আর্কটিক বলেন, মানে নর্দার্ন হেমিস্ফিয়ার বলেন, ওই হিমালয়ের গ্লেসিয়ার বলেন, আলপাইনের গ্লেসিয়ার বলেন, ওখানে পানিগুলো আছে। এগুলি আবার যখন বৃষ্টি হয় না তখন এগুলি আবার গলে যায় এবং আস্তে আস্তে নদীতে প্রবাহ। এখন এই পানিগুলোই তো আবার আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে। এখানে একটা স্লাইডে বলা হয়েছে যে 1900 কত সনের থেকে এখন আমরা প্রায় এত মিটার পানি নিচে নেমে গেছি। তো আমরা সবাই জানি যে আমরা এক্সেসিভ আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইউজ করছি। আবার একই সাথে আমরা সব নদীগুলোকে দূষিত করছি। প্রথম যখন শহরের পানি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করছে, এটা কিন্তু বুড়িগঙ্গা থেকে পানি, তারপরে এগুলো ভাই যাইতে এখন ম্যাংলা থেকে পানি। কিন্তু কথা হচ্ছে তাহলে এই পানি দূষণটা করতে দিচ্ছে, আমরা সবাই জানি। আমাদের ডাইং প্রিন্টিং ফ্যাক্টরি আছে, আমাদের লেদার ফ্যাক্টরি আছে, এখান থেকে তো এই বলে যাচ্ছে। তার ফলে বুড়িগঙ্গাতে যদি আপনি মাছ একটা দেন, তাহলে দেখবেন যে এটা 1 মিনিটে মারা গেছে, ভিতরে কোনো অক্সিজেন নেই। এখন আমরা চাইলেও কিন্তু একদিনে পরিবেশের উন্নতি করতে পারছি না। এখানে মানে ওইভাবে মিথ্যা কথা বলার তো কোনো দরকার নেই। আমরা সবাই মিলে কাজ করতে হবে। এবং আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে বাবার সাথে বিভিন্ন সংগঠন, বিভিন্ন খাতে
যে কাজগুলা করতেছে এগুলি বাংলাদেশের সরকারকে সাহায্য করবে, যে সরকারই আছে, পরিবেশ উন্নয়নের জন্য। এখন দেখি আমরা 173 নাম্বার তখন আমরা আমাদের টার্গেট হতো থাকবে, যদি 117 উঠতে পারি তাহলেও আপনারা কিছু ভাবা দিতে পারি। কিন্তু হ্যাঁ, কিন্তু সেজন্য আমি মনে করি যে এই পার্টিকুলার জিনিসটা পরস্পর কন্ট্রোল, মানে সোর্সগুলো অনেকটা, আপনি একটা কমাইতে গেলে আরেকটা ক্ষতিগ্রস্ত হবে। এটা অনেকটা ধরেন জিডিপির যে ইন্ডিকেটারগুলো আছে এগুলি একটা কমাইতে গেলে আরেকটা ক্ষতিগ্রস্ত। যেমন আপনার যদি উচ্চ মূল্যস্ফীতি বাড়ে তাহলে আমরা কনজামশন কমে যাবে, তো কনজামশন কমে গেলে উৎপাদনও কমে যাবে। এগুলি পরিবেশেরও তাই আমি দেখতেছি। অ্যাকচুয়ালি আমি অত, আমার মনে হয় না আমি ওটা পুরোপুরি যোগ্য মন্ত্রীদের জন্য এই সেক্টরের জন্য। যখন দায়িত্ব যখন মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছে, আমার তো চেষ্টা থাকবে যেন ভবিষ্যতে বাংলাদেশের পরিবেশ উন্নয়ন করে জলবায়ু যে ক্ষতিগ্রস্ত, জলবায়ু পরিবর্তন যেটা হচ্ছে সেটার সাথে যদি আমরা রিমেডিয়েট মতো যত নিতে পারি, মানে আপনাকে বুঝতে হবে যেমন আমাদের এয়ার পলিউশন, আমাদের এই যে পরিবেশ আছে ওনারাই খাতাতে লিখছে যে 35% কিন্তু বাইরে থেকে আসে। মানে আমরা যদি বাংলাদেশে কোনো গ্রিন হাউস গ্যাস যদি আমরা প্রোডাকশন নাও করি তাহলে কিন্তু শতকরা 35% কিন্তু বাইরে থেকে আসে। এখন বাইরেটা কিভাবে বন্ধ করবে? আমাদের আইন করা হয়েছে যে ইটভাটা সব বন্ধ করে দিতে হবে। ভালো, ইটভাটা বন্ধ করলে ভাই আপনি বিল্ডিং কেমনে বানাবেন? দুইটার অল্টারনেট যদি আপনি করেন যে অটো ব্রিক ফ্যাক্টরি যদি করেন তাহলে হয়তো দূষণটা একটু কমবে। আপনি যদি ব্লক ইউজ করেন তাহলে একদমই কমবে। কিন্তু প্রশ্ন শুধু ইটভাটা বায়ু দূষণ জন্য রেসপন্সিবল, ইটভাটার জন্যই আপনার আমাদের এই যে গ্রামের কৃষি জমি যেগুলি আছে বা এগুলি থেকে অন্তত দুর্বৃত করে নিয়ে যাচ্ছে। যখনই আপনার অর্গানিক ম্যাটার থাকে মাত্র 6 ইঞ্চি পর্যন্ত মাটি, 6 ইঞ্চি পরে গেলে আর মাটির ফাটি রেখে যেত না। এখন যে আপনাদের সবগুলা মাটি উঠে নিচ্ছেন 2 ফিট পর্যন্ত, এটা তো 5 বছরও সেই ল্যান্ড আর ঠিক হবে না। আপনার গ্রামে গিয়ে দেখতে পারেন, এবং এটা একটা বিরাট মারামারি সোর্স আছে। আমি একটা দিন ইনভেস্টিগেশন করে দেখলাম যে জমির মালিক সেই জমির মাটি বিক্রি করছে, পুলিশ সে সন্ধ্যার সময় বাড়ি থেকে চলে যায় বা টাকা চলে যায়, আর কিছু লোক যখন যাইয়া ওই মাটিগুলা কাটে, তারপরে সে বাড়িতে যাইয়া আবার পুলিশের কাছে জিডি করেছে আমার জমি থেকে মাটি কাটি নিয়ে গেছে চুরি করে। আসলে কিছু কিছুটা ওরকম। আজকে গ্রামে গঞ্জে আমরা বলে যে মাদকের জন্য প্রবলেম হচ্ছে, অবশ্যই সত্য কথা। কৃষক ব্যাংকের প্রবলেম হচ্ছে, অবশ্যই সত্য কথা। কিন্তু তার সাথে আরেকটা ঝগড়ার কারণ হইল আমাদের এই যে মাটি কাটা, এটা কিন্তু কোনো পেপার টেপারে আপনারা দেখবেন না। কিন্তু আমি জানি, আমি গ্রামের ছেলে বলতে আমি জানি যে মাটি কাটা একটা বিরাট সমস্যা হবে। যাই হোক, কথা বললে অনেক কিছু বলা যাবে ভাই। আজকে ওই আমাদের নোয়াখালীদের একটা আরো হলো গ্রেটার নোয়াখালী, সকাল থেকে খালি ফোন করছে আমার লোক কিন্তু এক টাইমে দিয়ে। আমি চাচ্ছিলাম যে পুরোটা শোনার জন্য ওই আমাদের উনি তো কয়েকবার বলছে, আমি অনেক কথা দিয়েছি যে ভাই আমি পুরাতন থাকতে, ওই মাফ করে দিয়ে বেশিক্ষণ তো থাকতে পারলাম না। তবে যেটুকু শুনছি দয়া করি যে প্রেজেন্টেশনগুলো আপনারা দিচ্ছেন